তৃণমূল কংগ্রেস জিতেছে বা জিতছে মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস কোনোদিনও হারবে না বা তৃণমূল কংগ্রেসের মধ্যে এই মুহূর্তেও কোনো ফল্ট কোনো রকম কোনো ফাঁকফোকর দেখতে পাওয়া যাচ্ছে না। অনেক সময় জয়ের আলো এত বেশি ঝলমল করে যে তার আড়ালে অনেক ফাঁকফোকর চাপা পড়ে যায়, যেগুলো হয়তো অনেকেই সামনে রাখতে ভয় পান, কারণ সত্যি কথাটা বললেও সেটাকে ব্যাক করার মতো যুক্তি বা সাহস তাদের থাকে না। তো লেট আস সিম্পলিফাই যে 2024-এ তৃণমূল কংগ্রেসের কি কি ফাঁকফোকর দেখতে পাওয়া যাচ্ছে। তাদের একটা ম্যাসিভ উইন হয়েছে, 29টি আসন তারা পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে, কিন্তু তারপরেও কোন কোন ফল্টগুলো তাদের কিন্তু বেরিয়ে পড়েছে, যেগুলো রেকটিফাই না করলে 2026-এ এগুলো কিন্তু তাদের রীতিমতো একটা বড় ধাক্কা দিতে পারে, শুইয়ে দিতে পারে। প্রথম পয়েন্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন লোকসভা আসনে কিভাবে জিতেছেন। আপনি যদি তৃণমূল কংগ্রেসের জয়গুলো খেয়াল করেন, যে সমস্ত জায়গা থেকে তৃণমূল কংগ্রেস জিতেছে বেশিরভাগ ক্ষেত্রেই সেই লোকসভা আসনের অন্তর্গত সবকটা জায়গা, সবকটা বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড পায়নি। তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি ছিল একটা ওয়ান ট্রিক পনি, মানে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটা বা দুটো বিধানসভা কেন্দ্র যেটাকে তারা একদম টার্গেট করে বেছে নিয়েছিল, যে বাকি জায়গাগুলোই আমি জানি আমি লিড পাবো না বা আমি এগোতে পারবো না অতটা, কিন্তু এই একটা বা দুটো বিধানসভা কেন্দ্র থেকে আমি এমন লিড তুলে নেব যে বাকি সমস্ত কিছু এই লিডটাই কভার করে দেবে এবং আমার বৈতরণী পার হয়ে যাবে। আমি দুটো উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। এক হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, যিনি বারাসাতে একটা ম্যাসিভ জয় পেয়েছেন, বিরাট বড় মার্জিনে তিনি জিতেছেন। এবার এখানে কিন্তু দেখা যাচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটা বিধানসভা কেন্দ্র থেকেই তিনি সব থেকে বেশি বড় লিডটা পেয়েছেন, যেটা কিন্তু তার ওই জয়ের পেছনে সিংহভাগ কাজ করেছে। মানে ওই একটা কেন্দ্রের লিড কিন্তু তাকে একেবারে জিতিয়ে দিয়েছে। একইভাবে আপনি যদি ঘাটালের দিকে তাকান, দীপক অধিকারী বা দেব, তিনি যে জয়লাভ করেছেন, তিনি যে মার্জিনে জিতেছেন, সেই মার্জিনেরও সিংহভাগ এসেছে কেশপুর থেকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটা লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবকটা বিধানসভায় এগিয়ে রয়েছে, সবকটা বিধানসভা থেকে লিড পেয়েছে এমনটা কিন্তু নয়। এবার এইটাই যদি আপনি বিধানসভা নির্বাচনের নিরিখে দেখেন, তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে সমস্ত বিধানসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছে সেখানে কি হবে? সেখানে তো আর ওই একটা কেন্দ্র থেকে আমি লিড পেয়েছি মানে আমি সব জায়গায় জিতবো, ব্যাপারটা এরকম নয়। তার মানে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটা বা দুটো বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, বাকিগুলো কিন্তু 2026-এর জন্য সকলের কাছেই ওপেন টু অল, যে কেউ সেখানে জিততে পারেন, লড়াইয়ের জায়গা কিন্তু সেখানে রয়েছে। দ্বিতীয় পয়েন্ট, এবারে এই বিধানসভা কেন্দ্র থেকেই আপনি যদি বিধায়কদের কথায় আসেন, বিধায়কদের ক্ষেত্রে কিন্তু এবারে অত্যন্ত লজ্জার একটা পরিস্থিতি দেখা গেছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, যেখানে অনেক জায়গায় তৃণমূলের জেতা বিধায়করা তৃণমূলকে লিড দিতে পারেননি। একটা বিধানসভা কেন্দ্র যেখান থেকে তৃণমূলের প্রার্থী জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন 2021-এ, সেখানে পর্যন্ত এবারে লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থেকেছে বা হেরেছে। এই পরিস্থিতি কিন্তু বহুবার সামনে এসেছে এবং অত্যন্ত লজ্জার বিষয়, 8 জন এরকম মন্ত্রী রয়েছেন আমাদের রাজ্যের, যারা নিজেদের কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসকে লিড দিতে পারেননি, সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। এবার দেখুন, মন্ত্রী সাধারণত বাই ডিফল্ট তাদেরই করা হয় যারা হেভি হিটার হন, যারা নিজেদের এলাকায় প্রভাব বিস্তার তো করতে পারবেনই, তারই সঙ্গে যতটা ভোট তৃণমূলে আসার কথা তার থেকেও বেশি তারা টেনে আনতে পারবেন, এইরকম একটা এক্সপেকটেশন থাকে। মন্ত্রী মানে একটা হেভি ওয়েট ব্যাপার, কিন্তু অনেক জায়গাতেই কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের বিধায়করা নিজেদের এই ওয়েটটা পুল করতে পারেননি। এখান থেকেই আপনি চলে আসুন তৃতীয় পয়েন্টে, যেখানে বলতে হবে যে এইবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের এমন অনেক বিধায়ককেই দেখা যাচ্ছে যাদেরকে 2026-এ হয়তো তৃণমূল কংগ্রেস আর রিপিট করতে পারবে না। তৃণমূলের এই মুহূর্তে 20 to 30% বিধায়ক এমন রয়েছেন যাদের তৃণমূল কংগ্রেস হয়তো 2026-এ আর নির্বাচনে দাঁড় করাতে পারবে না, কারণ তাদের নিজের ওয়েটটা পুল করার মতো ক্ষমতা আর নেই। মানে তাদেরকে দাঁড় করালে তারা নিজেদের কোমরের জোরে জিততে পারবেন না, এবং তাদেরকে দাঁড় করিয়ে জিতিয়ে আনতে গেলে তৃণমূলকে যতটা খাটতে হবে ওই এক একটা কেন্দ্রের পিছনে, অতটা তেল তৃণমূল কংগ্রেসের নেই। আপনারা জানেন এইবারেই তৃণমূল কংগ্রেসের দুজন ব্যক্তি তৃণমূলের অত্যন্ত সহজ দুটো আসনে দাঁড়িয়ে জেতাতে গিয়ে তাদেরকে তৃণমূলের কিন্তু একেবারে কালঘাম ছুটে গেছে। একজন হলেন সৌগত রায়, আরেকজন হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের হয়ে ব্যাটিং করতে হয়েছে, তাদের জন্য মাঠে নামতে হয়েছে, ভোট চাইতে হয়েছে। এবার বিধানসভা নির্বাচন মানে 294টা আসনের নির্বাচন, এতগুলো আসনে মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জায়গায় গিয়ে জনে জনে প্রচার করবেন, প্রত্যেকের হয়ে তিনি ব্যাটিং করবেন, প্রত্যেকের হয়ে তিনি ভোট চাইবেন, এটা সম্ভব নয়। এবং এই রকম অনেকেই রয়েছেন যারা কিন্তু নিজেরা দাঁড়িয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় জিতে আসতে পারবেন না, তাদের যদি দাঁড় করানো হয় তাহলে ফলাফল খুবই খারাপ হবে। সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা রিস্ক নিতে হবে। নতুন কাউকে হয়তো তিনি 20 to 30% সিটে দাঁড় করাতে পারেন, সেখানে আবার যদি গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার থাকে তাহলে নতুন কারুর জেতাটাও কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে। এইটা একটা অদ্ভুত ধরনের ক্রাইসিসের জায়গা 2026-এ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা রিস্ক নিতে হবে। এবং দেখার বিষয় এটাই থাকবে যে তিনি যদি এই রিস্কটা নেন, এই ট্রানজিশনটা তাকে করতেই হবে, এবং এই রিস্কটা নেওয়ার পরে তার সাকসেস রেট কীরকম থাকে এই 20 to 30% আসনে, সেটা কিন্তু ডেফিনেটলি একটা দেখার মতো বিষয় হবে। চতুর্থ পয়েন্ট, এইবার নির্বাচনে যেটা খুব ডিস্টিংক্টলি লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে তৃণমূল কংগ্রেসের ভোট কমছে। শহুরে ভোটার তৃণমূল কংগ্রেসকে বেশি ভোট দিচ্ছে না, বিজেপির দিকে তারা ঝুঁকছে, বা বলা ভালো শহরে বিজেপির ভোট পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়ছে। এবং এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গের কয়েকটা শহর নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খুব ডিস্টিংক্টলি এই প্যাটার্নটা লক্ষ্য করা গেছে। এবার এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, নানা রকম কারণ থাকতে পারে। যেমন দেখুন, শহরের মানুষজন অনেক বেশি রিঅ্যাক্টিভ। গ্রামের মানুষকে আপনি দেখবেন এই যে সরকারি বিভিন্ন রকম ভাতা, প্রকল্প, সুযোগ সুবিধা, এগুলোর ওপরে গ্রামের যে সমস্ত প্রান্তিক মানুষজন, গরিব মানুষজন রয়েছেন তারা অনেক বেশি নির্ভরশীল। শহুরে মানুষ তুলনামূলক কম, সেই কারণে তারা অনেক বেশি রিঅ্যাক্টিভ। তারা চোখের সামনে নানা রকম দুর্নীতি দেখতে পাচ্ছেন, প্রমোটারি বিজনেসের দুর্নীতি, তোলাবাজি, এই ধরনের জিনিস তারা অনেক বেশি দেখতে পাচ্ছেন, সেগুলো নিয়ে তারা রিঅ্যাক্ট করছেন। কিংবা ইনফরমেশন তাদের কাছে অনেক ইজিলি অ্যাক্সেসেবল, অনেক তাড়াতাড়ি তথ্য তাদের কাছে পৌঁছে যাচ্ছে। কিংবা ধরুন এই যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গে এসে হিন্দিতে প্রচার করছেন, ভাষার একটা গ্যাপ তৈরি হচ্ছে। গ্রামের থেকে শহরে কিন্তু এই গ্যাপটা কমছে। গ্রামের মানুষের হিন্দি বুঝতে যতটা অসুবিধা হয়, শহরের মানুষের কিন্তু তার থেকে কম হচ্ছে। তো এরকম নানা কারণ থাকতে পারে যে কারণে বিজেপির ভোট পার্সেন্টেজ কিন্তু অল্প অল্প করে শহরের দিকে বাড়ছে। এটাই যদি চলতে থাকে এবং তৃণমূলের এই ভোট যদি কমতে থাকে, তাহলে কিন্তু 2026-এ গিয়ে তৃণমূল কংগ্রেস গ্রামীণ ভোট পাবে। গ্রাম থেকে তারা লিড পেলেও শহরে কম ভোট পাওয়াটা তাদের কিন্তু ক্যান্সেল আউট করে দিতে পারে। একটা সময় বামেরা বলতো গ্রাম দিয়ে শহর ঘেরাও, মানে গ্রামের মানুষজন এটা ঠিক করতেন বা গ্রামের ভোটাররা প্রভাবিত করতেন যে কে জিতবেন কে জিতবেন না। এবারের নির্বাচনে কিন্তু শহুরে ভোটারদের মধ্যে খুব ডিস্টিংক্ট একটা প্যাটার্ন লক্ষ্য করা গেছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই আরবান ভোটারদের তরফ থেকেই কিন্তু তাদের প্রভাবটা আস্তে আস্তে সেমি আরবান ভোটার, মফস্বলের মধ্যেও ছড়িয়ে পড়ে। অর্থাৎ শহরের গ্যাপটা বিজেপি অনেক তাড়াতাড়ি কভার করছে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তারই সঙ্গে গ্রামীণ ভোটারদের চিরকাল এই ভাতা প্রকল্প, এই সমস্ত কিছুতে আবদ্ধ করে রাখা যাবে, এই ভাতা প্রকল্পের উপর ভিত্তি করে তাদের ভোটটা কিনে নেওয়া যাবে, এমনটা যদি কেউ আশা করে বসে থাকেন তাহলে সেটা কিন্তু সর্বৈব ভুল। তিনি ভুল ভাবছেন, ভুল ইনফরমেশন নিয়ে বসে রয়েছেন। দেখুন, টাকার যেমন দাম রয়েছে, সেই টাকায় কতটা কি কেনা যায় তারও কিন্তু একটা হিসেব রয়েছে। আগে আমি 10 টাকায় 20টা ফুচকা পেতাম, কিন্তু আজ আমি 10 টাকায় 4টে ফুচকা পাই। তাহলে সেক্ষেত্রে আমি আগে 10 টাকাকে 20টা ফুচকার নিরিখে দেখতাম, এখন কিন্তু আমি 10 টাকাকে ওই 4টে ফুচকার নিরিখে দেখি। অতএব সমীকরণটা অতটাও কিন্তু সরল নয়। এবার এখানে মার্কেট ডিমান্ড, ইনফ্লেশন, পারচেজিং পাওয়ার, এই সমস্ত কিছু নিয়ে কথা বলতে গেলে তো রাত কাবার হয়ে যাবে। মোদ্দা কথা, এই যে 1000 টাকা এখন খরচ করা হচ্ছে, সেই একই ভোট শেয়ার কেনার জন্য ভবিষ্যতে কিন্তু 2000 বা 2500 টাকা খরচ করতে হবে। আর সেটা যদি রাজ্য সরকার করে, লক্ষ্মীর ভান্ডার বাবদ যদি আরো টাকার পরিমাণটা বাড়ানো হয় এবং এতটা বাড়ানো হয়, তাহলে কিন্তু রাজ্যের নাভিশ্বাস উঠতে বাধ্য, এবং সেটা রাজ্যের ফুসফুসের জন্য খুব একটা ভালো বিষয় একেবারেই হবে না। আর এই লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক যদি তারা বাড়াতে না পারে, তাহলে কিন্তু শাসক দলকে আরো বেশি করে লক্ষ্মীর ভান্ডারের উপরে নির্ভরশীলতা কমাতে হবে। কারণ এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে আটকে রাখা যাবে না, তাদের মুখ বন্ধ করে রেখে তাদের ভোটকে আবদ্ধ করে রাখা যাবে না। এবং ফাইনাল আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে পশ্চিমবঙ্গে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এমনটা যদি কেউ ভাবেন, তাহলে সেটাও একেবারে ভুল ভাবছেন। বিভিন্ন জায়গা থেকে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বারবার উঠে এসেছে, এমনকি বিভিন্ন জায়গার ভোটে পর্যন্ত তার প্রতিফলন দেখতে পাওয়া গেছে। এবং তারই সঙ্গে যেটা বলতে হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ম্যাজিকটার কথা বলা হয়, মমতা ম্যাজিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট পুলিং পাওয়ার, সেটাও কিন্তু আগের থেকে কমেছে, যেটা এই মুহূর্তে অনেকেই স্বীকার করতে চান না। কিন্তু আলটিমেটলি এটা তাদের স্বীকার করতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সময় যে ধরনের ভোট টানার মতো ক্ষমতা ছিল, এখন কিন্তু সেটা
কমেছে। 2026-এ সংগঠন এবং চমক দুটোর ওপরে নির্ভরশীল হয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে লড়াইতে নামতে হবে এবং দুটো জায়গাতেই অনেকগুলো ফাঁকফোকর রয়েছে, যেটা এই মুহূর্তে অনেকেই দেখেও দেখতে চাইছেন না, পাত্তা দিতে চাইছেন না, এই ভেবে যে আমরা তো জিতছি, হারলেই দেখবেন এই ফাঁকফোকরগুলোর গল্পই কিন্তু মানুষজন দিতে শুরু করবেন। এইটা আবার অত্যন্ত বোকা বোকা বিষয় হবে যদি কেউ ভাবেন যে তৃণমূল কংগ্রেসকে যে নির্বাচনী কৌশলী সংস্থা সাহায্য করছে, বিভিন্ন রকম ডেটা পয়েন্ট দিয়ে নানা রকমভাবে যারা সাহায্য করছে, তারা এই সমস্ত ফাঁকফোকরগুলোর কথা জানেই না বা তুলে ধরেনি কোনোদিন। আমাদের মতো ছোট্ট একটা টিম যদি এতগুলো ফল্ট বা এতগুলো ফাঁকফোকর দেখতে পায়, তাহলে এটা খুব এভিডেন্ট যে তারা নিশ্চয়ই এর থেকে আরো অনেক বেশি খুঁজে বার করেছে, আরো অনেক তথ্য তাদের হাতে রয়েছে, সার্ভে রয়েছে, আরো ইনফরমেশন রয়েছে। তো তারা নিশ্চয়ই আরো ম্যাসিভ লেভেলে বড় জায়গা থেকে এই সমস্ত ফাঁকফোকরের কথা তুলে ধরেছেন এবং সেগুলো শোধরানোর কথাও নিশ্চয়ই তারা বলছেন, সতর্ক করছেন। কিন্তু তারই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে অনেক সময় ইগো এমন একটা জায়গায় মানুষকে নিয়ে যায় যেখানে তার সামনে প্রমাণ রাখলেও সে বলে না আমি বিশ্বাস করব না, এটা হতেই পারে না। এই জায়গাটাকেও কিন্তু আবার অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তারই সঙ্গে উল্টো দিক দিয়ে বলতে হয়, বর্তমানে বঙ্গ বিজেপির যা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, যা হালচাল দেখতে পাওয়া যাচ্ছে, 2026 পর্যন্ত যদি সেটাই বজায় থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের যত ফাঁকফোকর যাই থাক না কেন, ফল্ট সামনে আসুক না কেন, বঙ্গ বিজেপি সেটাকে লেভারেজ করতে পারবে না, সেটাকে ব্যবহার করতে, কাজে লাগাতে বা সেখান থেকে লাভ তুলতে পারবে না। এখন দেখার বিষয় এটাই যে 2026 আস্তে আস্তে কোন দিকে কতটা বদল আসে, শাসক বা বিরোধী দুজনেই তাদের অবস্থান কতটা বদলাতে পারেন, সেদিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে এবং এই নিয়ে ফলো আপ পর্ব তো আমরা অবশ্যই করব। কিন্তু আপাতত এখনো পর্যন্ত যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 2026-এর জন্য এই লাইনটুকুই বলা থাক আপাতত, যে একজন জিতছে মানে সে কোনোদিন হারতে পারবে না এমনটা নয়, আর হারের মধ্যেই লুকিয়ে থাকে একদিন জেতার গল্প। বিকজ মাই ডিয়ার ফ্রেন্ড, আফটার অল রাজনীতি সম্ভাবনার শিল্প। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।